ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ 16ই এপ্রিল সন্ধ্যা 7:30 থেকে ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলতে চলেছে। তো বেঙ্গালুরুর ডিফেন্সকে কিন্তু তছনছ করে ফেলতে পারে ইস্টবেঙ্গলের অ্যাটাক। তো দুটো দলের বেস্ট প্লেইং 11 কি হতে চলেছে, শক্তি দুর্বলতা অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে, পরিকল্পনা অনুযায়ী কোন দল ম্যাচ জিততে চলেছে, নাওরেম মহেসিংয়ের পরিবর্তক প্লেয়ার ইস্টবেঙ্গল কাকে খুঁজে আনলো, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে তাকাই, তো দুটো দল কিন্তু একই রকম পয়েন্টে রয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 4 নম্বর পজিশনে রয়েছে, বেঙ্গালুরু 8 ম্যাচে 14 পয়েন্টে নিয়ে 5 নম্বর পজিশনে রয়েছে। ইস্টবেঙ্গলের তুলনায় একটি ম্যাচ বেশি খেলে রয়েছে কিন্তু বেঙ্গালুরু এফসি। এবার দুটো দলের আইএসএলের পারফরমেন্স নিয়ে কথা বললে, 7 ম্যাচে ইস্টবেঙ্গল 19টা গোল করেছে, 5টা গোল হজম করে, প্লাস 14 তাদের গোল ডিফারেন্স রয়েছে। বেঙ্গালুরুও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, বেঙ্গালুরু কিন্তু গোল করেছে 11টা, গোল হজম করেছে 7টা। তারা কিন্তু পয়েন্ট যেটা গোল ডিফারেন্স সেখানে +4 রয়েছে, তারা বেশি কিন্তু গোল হজম করেছে। এবার ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু সুযোগ রয়েছে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 2 নম্বর স্থানে নিজেদের নিয়ে যাওয়া এবং জয়ের হ্যাটট্রিক করা। সিজনের প্রথমেও জয়ের হ্যাটট্রিকের সুযোগ থাকলেও ইস্টবেঙ্গল ম্যাচ জিততে পারেনি, কিন্তু ইস্টবেঙ্গলের কাছে আরও একবার সুযোগ রয়েছে যেই ম্যাচটা জিতলে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের 2 নম্বর পজিশনে চলে আসবে। তো আমরা যদি দুটো দলের হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, টোটাল কিন্তু দুটো দল এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে 20 বার, সেখানে ইস্ট বেঙ্গল জিতেছে 10 বার, বেঙ্গালুরু জিতেছে 8 বার এবং 2টি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। এবং শুধুমাত্র যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো ইন্ডিয়ান সুপার লিগের 10 ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল 4টে জিতেছে, বেঙ্গালুরুও 4টে জিতেছে এবং 2টো ম্যাচ কিন্তু ড্র হয়েছে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে দুটো দল কিন্তু বেশ সমান ফাইট দেয়, কাউকে যে এগিয়ে রাখা বা কাউকে যে পিছিয়ে রাখা যাবে না, এরকম একটা পজিশানে কিন্তু দুটো দল রয়েছে। তো আমরা যদি বেঙ্গালুরুর স্কোয়াডের দিকে তাকাই, সেখানে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিদেশি প্লেয়ার রয়েছে। তার মধ্যে রায়ান উইলিয়ামস যদিও এখনও আমাদের ঘরের ছেলে হয়ে গেছে, অন্যান্য প্লেয়ারদের থেকে রায়ান কিন্তু অন্য টাইপের প্লেয়ার এবং রায়ান কিন্তু একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার ছিল, বর্তমানে সে এখন ভারতীয় প্লেয়ার হয়ে গেছে। তো তাকে একজন বিদেশি প্লেয়ারের ধরতে পারো, সে কিন্তু সেই সমতুল্য প্লেয়ার হিসাবেই আইএসএলে খেলেছে। কিন্তু তাদের দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার ব্রায়ান স্যাঞ্চেজ রেড কার্ডের জন্য কিন্তু খেলতে পারছে না। এছাড়া কিন্তু তাদের দলে কিন্তু রয়েছে সিরোজউদ্দিন কুজিয়েভ, যে কিন্তু একজন দুর্দান্ত মানের প্লেয়ার, উজবেকিস্তানের প্লেয়ার, সেও কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে প্রচণ্ড পরিমাণে ওয়ার্কলোড নিতে পারে। তো তাদের স্কোয়াডে কিন্তু এইটুকুই বিদেশি প্লেয়ার রয়েছে। তুলনামূলকভাবে ইস্টবেঙ্গলের দিকে তাকালে তাদের বিদেশি কিন্তু ইস্টবেঙ্গলের কাছে 6 জন রয়েছে। অপশান বেঙ্গালুরুর থেকে কিন্তু অনেকটা বেশি, কিন্তু বেঙ্গালুরুর কাছে বেশ কিছু কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, যেখানে গোলের তলে আমরা গুরপ্রীতকে দেখতে পাই। ডিফেন্স লাইনে কিন্তু সেখানে অপশান হিসেবে চিংলেনসানা সিং রয়েছে, নাওরেম রোসং রয়েছে, মোহাম্মদ সালা রয়েছে, নিখিল পূজারি, রাহুল ভেকে, নামগ্যাল ভুটিয়া, সুরেশ সিং। তো অনেক অপশান কিন্তু রয়েছে। মিডফিল্ড প্লেয়ারের দিকে তাকালেও কিন্তু সেখানে ভিনিত ভেঙ্কটেশের মতন প্লেয়ার রয়েছে, ফানাই রয়েছে, সিবাল্ডো রয়েছে। তো অনেক অপশান রয়েছে। অ্যাটাকিং লাইনে কিন্তু শিবশক্তি, সুনীল ছেত্রী, মুনিরুল মোল্লা, হর্ষ পাত্রে, তো অনেক অপশান কিন্তু তাদের কাছে রয়েছে। তো ওভারঅল কিন্তু দুটো দলই কিন্তু বেশ ব্যালেন্স দল এবং দুটো দলই কিন্তু সম পয়েন্ট নিয়ে রয়েছে। হ্যাঁ, ওই একটা ম্যাচের তফাৎ, সেখানে কিন্তু একটা ম্যাচ বেশি বেঙ্গালুরু খেলেছে। এবার যদি আমরা দুটো দলের প্ল্যানিং নিয়ে কথা বলি, তো বেঙ্গালুরুর নতুন কোচ এসেছে। এবার বেঙ্গালুরুর লাস্ট ম্যাচটা কিন্তু খুব একটা ভালো যায়নি, তারা কিন্তু রেড কার্ড দেখে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিটকে যায় এবং তারপরে তারা কিন্তু ম্যাচ হেরে যায়। কিন্তু তার আগে যে ম্যাচগুলো খেলেছিল যথেষ্ট ভালো খেলেছিল। তো তাদের নতুন কোচের কিন্তু প্ল্যানিং যেটা হতে পারে সেটা হচ্ছে 4-3-3 ফরমেশনে বেঙ্গালুরু তাদের দলকে কিন্তু এই ম্যাচের জন্য প্রস্তুত করবে। তো সেক্ষেত্রে গোলের তলায় কিন্তু গুরপ্রীত সিং সান্ধুকেই আমরা দেখতে পাবো। ডিফেন্স লাইনে অল ইন্ডিয়ান ডিফেন্স,
নিখিল পূজারি, নাওরেম রোশন সাইড ব্যাকে, সেন্টার ব্যাকে রাহুল ভেকের সঙ্গে চিংলান সানা সিং শুরু করবে। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে সুরেশ সিং ওয়ানজাংয়ের সঙ্গে এখানে সিরোজউদ্দিন কুজিয়েভ শুরু করবে এবং তার সাথে ফানাই থাকবে। আক্রমণ বিভাগের দিকে তাকালে সেখানে উইং পজিশনে রায়ান উইলিয়ামস এবং আশিক কুরুনিয়ান এবং স্ট্রাইকার পজিশনে কিন্তু সেখানে সুনীল ছেত্রীকে ব্যবহার করতে চাইবে তাদের দলের কোচ। তো অপর দিকে যদি আমরা ইস্টবেঙ্গলের দিকে তাকাই, তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু চিন্তার কারণ হয়েছে নাওরেম মহেশ সিংয়ের চোট। খুব সম্ভবত নাওরেম মহেশ সিংকে কিন্তু সামনের বেশ কিছু ম্যাচে পাওয়া যাবে না, হয়তো সে সিজন আউটও হয়ে যেতে পারে, তার সার্জারি করার একটা সম্ভাবনা রয়েছে। তো সামনের ম্যাচে তো বেঙ্গালুরু ম্যাচে তো পাওয়া যাচ্ছেই না, বা আরও কিছু ম্যাচে পাওয়া যাবে না, সেটা ধরে চলতে হবে। তো ইস্টবেঙ্গলের কাছে কি সেরকম কোনো প্লেয়ার রয়েছে যে নাওরেম মহেশ সিংকে রিপ্লেস করতে পারবে? হ্যাঁ, আমি বলবো ইস্টবেঙ্গলের কাছে সেরকম অনেক প্লেয়ার রয়েছে যারা নাওরেম মহেশ সিংকে রিপ্লেস করতে পারবে। অস্কারের আমলে নাওরেম মহেশ সিং কিন্তু খেলে কিছুটা অ্যাটাকিং মিডফিল্ডার, কিছুটা সেকেন্ড স্ট্রাইকার পজিশনে। নাওরেম মহেশ সিংকে আমরা অন্যান্য সময় অন্যান্য কোচেদের আন্ডারে দেখেছিলাম উইং পজিশনে খেলতে। তো উইং ছাড়াও কিন্তু তাকে মিডফিল্ডে ব্যবহার করে কিন্তু কোচ সফল হয়েছে। তো এরকম প্লেয়ারকে রিপ্লেস করার মতন প্লেয়ার ইস্টবেঙ্গলের কাছে রয়েছে। আমি এই কারণেই বললাম, ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের দিকে তাকালে বা ইস্টবেঙ্গলের আইএসএল স্কোয়াডের দিকে তাকালে তোমরা দেখতে পাবে সেখানে ভাল্লালপেকা গুইটে রয়েছে, যে কিন্তু একজন দুর্দান্ত মানের মিডফিল্ডার। তাকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার, কিছুটা উইং ঘেসেও কিন্তু সে খেলতে পারে। হ্যাঁ, দুজন প্লেয়ারের মধ্যে তফাৎ হচ্ছে বয়সের তফাৎ, এক্সপিরিয়েন্সের তফাৎ, কিন্তু ভাল্লালপেকা গুইটেকে যদি সুযোগ দেওয়া হয় সে কিন্তু খারাপ অপশান হবে না। তো তার মধ্যেও কিন্তু সেই পোটেন্সিয়াল রয়েছে। তাকে আমরা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু 12টা ম্যাচে 6টা গোল 3টে অ্যাসিস্ট করতে দেখেছিলাম এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল। তো এই প্লেয়ারকে কিন্তু তৈরি রাখা দরকার, সে কিন্তু রিপ্লেস করতে পারে। এছাড়া কিন্তু এডমন্ড, তাকেও যদি মিডফিল্ডে ব্যবহার করা হয় খুব একটা খারাপ অপশান হবে না। এডমন্ড কিন্তু ইন্টারকাশিতেও কিছু ম্যাচ মিডফিল্ড হিসাবে খেলেছে, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলেছে, তো সে অপশানটাও কিন্তু রয়েছে। তো এরা কিন্তু অবশ্যই রিপ্লেস করতে পারে নাওরেম মহেশ সিংকে। তো আমরা যদি ইস্ট বেঙ্গলের প্ল্যানিং নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের কিন্তু অবশ্যই প্রয়োজন যে প্রথম থেকে ইউসুফ এজ্জেজারিকে রাখা, কারণ বেঙ্গালুরু অল ইন্ডিয়ান ডিফেন্সকে তছনছ করে দিতে পারে ইস্টবেঙ্গলের অ্যাটাক। এবং ইস্টবেঙ্গলের অ্যাটাক এই বছরে আমরা দেখেছি এখনও পর্যন্ত বেস্ট অ্যাটাক, তারা কিন্তু টোটাল 19টা গোল করেছে, যেটা কিন্তু খুবই একটা ভালো পরিসংখ্যান। এবার কিন্তু প্লেয়ারদের গোল করতে হবে। ইউসুফ এজ্জেজারি যেই জায়গা থেকে মিস করছে বড্ড চোখে লাগছে, সেই জায়গা থেকে সে যদি ফিনিশগুলো করতো, যেরকমভাবে সে মিস করেছে তার যদি সে 30% বা 40%ও গোল করতো, তার কিন্তু এখন 10টা গোল করা হয়ে যেত। প্রচুর বল পায় কিন্তু প্রচুর বল মিস করে। তো সেক্ষেত্রে অল ইন্ডিয়ান ডিফেন্সের উপর কিন্তু ফিজিক্যাল এবিলিটি ইউজ করার জন্য যদি ইউসুফকে ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে সানা সিং বা রাহুল ভেকে তারা ফাউল করলে পেনাল্টি একটা আদায় করার চিন্তাভাবনা থাকতে পারে, এবং পেনাল্টি পেলে সেখানে 100% পেনাল্টি কনভার্সন রেট রয়েছে কিন্তু ইউসুফের, তাকে দিয়ে সেই বাজিমাতটা করানো যেতে পারে। এছাড়া তাকে দিয়ে গোল করানোর চেষ্টা করতে হবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের লাইন আপ কিছুটা এরকম হতে পারে, আনোয়ার আলীর সঙ্গে কিন্তু কেভিন সিবিলেকে সেন্টার ব্যাকে রেখে জয় গুপ্তাকে কিন্তু সাইড ব্যাকে আনতে হবে, কারণ রায়ান উইলিয়ামস বা আশিক কুরুনিয়ানদের আটকাতে গেলে একটু ফিজিক্যাল প্লেয়ার লাগবে। যদি সেখানে জয় গুপ্তা নাও আসে, অবশ্যই লালচুংনুঙ্গাকে কিন্তু নিয়ে আসার প্রয়োজন রয়েছে। অপরদিকে রাকিব থাকবে। এবং মিডফিল্ডের দিকে তাকালে সেখানে মিডফিল্ডের সল ক্রেসপোর সঙ্গে এক্ষেত্রে প্রথম থেকে শুরু করতে পারে জিকসান সিং। আক্রমণ বিভাগে বিপিন রয়েছে, এডমন্ড এবং মিগুয়েল, এবং স্ট্রাইকার পজিশনে কিন্তু ইউসুফকে রেখে দল সাজাতে পারে। এবার যদি কোচ মনে করে যে না, আমি মিডফিল্ড পুরো কম্প্যাক্ট করে খেলাবো, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের লাইন আপ কিছুটা হতে পারে যে ডিফেন্স লাইনে কিন্তু আনোয়ার এবং জিকসানকে রেখে মিডফিল্ডে কিন্তু সেক্ষেত্রে রাশিদ সল এবং মিগুয়েলকে ব্যবহার করা, এবং আক্রমণ বিভাগে ইউসুফ এজ্জেজারিকে রাখা। চেন্নাইয়ের ম্যাচ, হ্যাঁ চেন্নাই অনেক দুর্বল দল ছিল, তাদের বিরুদ্ধে কোনো ফরেন স্ট্রাইকার না নিয়ে খেলেছিল ইস্টবেঙ্গল, পরে স্ট্রাইকারকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু বেঙ্গালুরু ম্যাচ তো মাস্ট উইন ম্যাচ হয়ে গেছে, জিতলে 2 নম্বর পজিশানে। তো জেতার জন্য ইউসুফকে প্রথম থেকে রাখা। অ্যান্টনও কিন্তু লাস্ট ম্যাচে খুব একটা খারাপ খেলেনি, যেটুকু সুযোগ পেয়েছিল সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেছিল, তাকেও পরবর্তী সময় নিয়ে আসা, এবং প্রয়োজন অনুযায়ী যদি ইস্টবেঙ্গল 2টো গোলের লিড পেয়ে যায় তখন কেভিনকে নিয়ে আসা হোক, ডিফেন্স আরও বেশি কম্প্যাক্ট করে ফেলা হোক, সেটা তখনের জন্য খুব ভালো ব্যাপার হবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিছুটা এইরকম পরিকল্পনা করতে পারে, এবং অবশ্যই বেঙ্গালুরুর অল ইন্ডিয়ান ডিফেন্সকে তছনছ করে দিতে পারে বিপিন সিংয়ের গতি, এডমন্ডের স্কিল, এবং তার সাথে ইউসুফ এজেজারির ফিজিক্যাল এবিলিটি এবং মিগুয়েলের ফ্রি রোল, সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে ম্যাচ জেতাতে পারে। তো এরকমই কিছুটা প্ল্যানিং হতে চলেছে সামনের ম্যাচে। কারা কারা সামনের ম্যাচ, হোম ম্যাচ টিমকে সাপোর্ট
করতে মাঠে যাচ্ছ কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।